আসসালামু আলাইকুম। সারা বিশ্বে থাকা আমার যত ফলোয়ার্স, আমার সাবস্ক্রাইবাররা, আমার ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী বন্ধু, সবাইকে জানাই সত্যলোকের শান্তিময় শুভেচ্ছা। আমরা জানি আমরা আমাদের প্রিয় একটি ইউটিউব চ্যানেল হারিয়েছি। এই চ্যানেলটির নাম ছিল স্পিরিচুয়াল মিস্ট্রি। এই স্পিরিচুয়াল মিস্ট্রি চ্যানেল থেকে আমরা নানাবিধ মোটিভেশনাল, স্পিরিচুয়াল এবং কল্যাণমূলক বিভিন্ন আলোচনায় আসতাম। তো চলার পথে অনেক ধরনের বাধা বিপত্তি আসবেই, আর সেই বাধা অতিক্রম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে জীবনে পথে, সফলতার পথে। আজকে একজন শুভাকাঙ্ক্ষী তিনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্নটি মূলটা হচ্ছে, আমি পড়ে শোনাচ্ছি প্রশ্নগুলো। আমার চিন্তা ভাবনাগুলো এলোমেলো, অস্থির, ভালো চিন্তা আসে না আমার মাথায়, একই চিন্তা বারবার আসে, নেগেটিভ, কোনো কিছুতেই ফোকাস করতে পারি না। সমস্যাটা বলছি, চিন্তা ভাবনাগুলো জটিল, নিজের মনে হয় থেমে গেছে, মানে জীবন মনে হয় থেমে গেছে, ভালো কিছু ঘটে না জীবনে, কোনো কিছুতেই ভালো লাগে না, আনন্দ হয় না, হাসি পায় না, কোনো কিছুই আপন মনে হয় না। তবে আমার জীবনে আগে খুব সুন্দর ছিল, হাসি খুশি থাকতাম সবাইকে নিয়ে, হঠাৎ করেই কেমন এলোমেলো হয়ে গেছে। এর কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? এই যে প্রশ্নটি আমার কাছে করেছে, প্রশ্নটি পড়ে প্রশ্নটি করে অনেকেই বলছে সাউন্ড কম, আবার কেউ বলছে সাউন্ড ঠিক আছে। আমি আসলে বুঝতে পারছি না সাউন্ড কি ঠিক আছে। আমার মাইক্রোফোন তো ঠিক মতোই কানেক্ট আছে, সাউন্ড তো ঠিক থাকার কথা। আচ্ছা, আমরা আলোচনায় চলে যাই। যদি না বুঝতে পারেন তাহলে বলবেন, সাউন্ড ঠিক থাকার কথা। আমরা সর্বপ্রথম জানব যে চিন্তা কি। আমাদের মনের যে চিন্তা, এই চিন্তাটা কি? আসলে আমাদের আধ্যাত্মিক তত্ত্ব মতে মানুষের দেহ 5টা শক্তি দ্বারা সৃজন হয়েছে। পঞ্চতত্ত্বে আমাদের দেহ নির্মাণ হয়েছে। এই পঞ্চতত্ত্ব বা 5টা উপাদান, একটি হচ্ছে মাটি, 2 হচ্ছে জল, 3 হচ্ছে অগ্নি, 4 হচ্ছে বায়ু এবং 5 হচ্ছে আকাশ বা রুহু। এই যে রুহু বা আকাশ, একে আমরা অনেকটা স্পেস বলি, আকাশ বলি। মানে এই যে ইউনিভার্স, এই ইউনিভার্সের শূন্যতার মাঝে বিশ্ব জগৎ সৃজন হয়েছে। এই যে সৃষ্টিকর্তা এই শূন্যতার মাঝে জগৎকে সৃষ্টি করছেন, এই যে শূন্যতা বা ইউনিভার্স, এই ইউনিভার্সের যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে মূলত সৃজন হচ্ছে প্রতিনিয়ত। আমরা বিজ্ঞানীরা বলে থাকি বিগ ব্যাং থিওরি, যেটাকে বলি, ব্ল্যাক হোল থেকে বৃহৎ বিস্ফোরণের মাধ্যমে জগৎ এই অবস্থায় রূপান্তরিত হয়। তো এই যে আমাদের সৃজন প্রক্রিয়া, আমাদের সাধকরা বলে থাকে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। অর্থাৎ এই পৃথিবীর যেভাবে সাজানো আছে, ঠিক আমাদের মানব দেহেও সেভাবেই কিন্তু সারে সারে সাজানো হয়েছে। এখন আমাদের এই যে মানব দেহ, এটাকে আমরা একটু বিশ্লেষণ করব। আমাদের মানব দেহের মাঝে 72% পানি, ওয়াটার। এই যে 72% আমাদের মানব দেহের মাঝে পানি রয়েছে,
বিশ্বেও কিন্তু 72% পানি। খুব মজার বিষয়। এখন আমরা যদি দেখি আমাদের এই পৃথিবীতে মাটির নিচে খনিজ, মাটির উপরে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের উপরে কিন্তু আকাশ। একইভাবে আমাদের দেহে সাধকরা এই নাভিমূল, আমাদের যে নাভি রয়েছে, এই নাভিমূলকে আমরা, নাভিমূলের নিচে আমরা মাটি, নাভি থেকে পা পর্যন্ত আমরা মাটি তত্ত্ব বলি। নাভি থেকে আমাদের কণ্ঠ পর্যন্ত বায়ুমণ্ডল, বায়ু দেখবেন আমরা বুকে গ্রহণ করে থাকি, এবং এই কণ্ঠ থেকে উপরের অংশ হচ্ছে আকাশ। এই যে আমাদের আকাশ তত্ত্ব বা আত্মা তত্ত্ব, এই আকাশ তত্ত্বের মাঝে রয়েছে শূন্যতা, সেটাকে আমরা কি বলি? মন। এই যে মাইন্ড, এই মাইন্ডটা মূলত কিভাবে সৃজন হলো? আসলে যদিও বিজ্ঞান মনকে, আমি একটু এসির পাওয়ারটা বেশি কমে গেছে, এটাকে একটু কন্ট্রোল করে নিই। হ্যাঁ, ঠান্ডা লাগছে। তো এই যে আমাদের মাইন্ড, এই মাইন্ডকে আমাদের জাগতিক বিজ্ঞানীরা অনেক গুরুত্বপূর্ণ মনে করলেও আমাদের আধ্যাত্মিক তত্ত্বে মাইন্ড কিন্তু শুধু একটা মেমোরি। কেমন মেমোরি? আপনি জন্মগ্রহণ করার পর থেকে 10 থেকে 12 বছরের মধ্যে আপনি যে অভিজ্ঞতা লাভ করেন, সেই অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান আপনার মধ্যে, আপনার যে মেমোরিতে স্টোর হয়ে যায়, সেই অভিজ্ঞতাটাকেই আমরা মনের একটা স্তর বা বেসিক স্তর হিসাবে গণ্য করি। এটা বোঝার বিষয়। এই যে স্মৃতি, এই স্মৃতির যে স্তর, এটা আমাদের অভ্যাস, হ্যাবিচুয়াল লাইফ, মানে অভ্যাস হয়ে আমাদের জীবনের একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত এই স্মৃতিগুলো আমাদেরকে কর্ম করাতে থাকে। এখন ধরুন একজন গভীর ছোটকাল থেকে নিয়মিত ধ্যান করছে বা পজিটিভ এনভায়রনমেন্টে থাকছে, সে পজিটিভ চিন্তায় অভ্যস্ত হয়ে যাবে। আর যদি আমরা নেগেটিভ এনভায়রনমেন্টে থাকি, নেগেটিভ চিন্তা করতে থাকি ছোটকালে, বা এমন পরিবেশে থাকি যে পরিবেশে নেগেটিভিটি বেশি, তাহলে আমার 10 থেকে 12 বছরের মধ্যে আমার যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতিতে কিন্তু নেগেটিভিটি স্টোর হয়ে যাবে, এবং আজীবন এই যে বেসিক স্মৃতি, বেসিক মন বা সচেতন মন, এই মন কিন্তু আমাকে তাড়া করে বেড়াবে, অর্থাৎ আজীবন আমাকে তাড়া করে বেড়াবে। যেই কারণে আমরা আমাদের ট্রেডিশন অনুসারে কিছু বিষয় পেয়ে থাকি বাবা মার কাছ থেকে, যদিও বাবা মা না জেনে, বাবা মা সন্তানের সবচেয়ে মঙ্গল কামনা করে থাকে, কিন্তু না জেনে আমরা কিছু ভুল করে থাকি। কেমন ভুল? যেমন আমাদের বাবা মারা বলে, তোকে দিয়ে কিছু হবে না, তোর মাথায় গোবর আছে, কমন কিছু বিষয়। এবং আমাদের বাবা মা বলে থাকে যে এইটা তোর মুরাদ নাই করার। এইটা হয়তো সে গভীর অনুরাগ বা অধিকার থেকে আমাদের সাথে এই কাজগুলো করে থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো, এগুলো আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে স্থির হয়ে যায়। তো জীবন পরিক্রমায় আমরা যখন এগোতে থাকি, তখন আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করি, কোনোটা সফলতার, কোনোটা ব্যর্থতার। তো যখনই আমরা সফল হই তখন তো খুশি হই, কিন্তু যখন আমরা কোনো বিপদে পড়ি, ব্যর্থতার অভিজ্ঞতা লাভ করি, তখন আমার যে ওই 10 থেকে 12 বছরের স্মৃতিগত অভ্যাস বা আমাদের যে জেনেটিক স্মৃতি বা আমাদের যে মূল স্মৃতি বা সচেতন মন, এই মন থেকে আমরা আমাদের অভিজ্ঞতা তালাশ করি। তখন আমাদের মনের মধ্যে সেই স্মৃতিগুলো আসে। কোন স্মৃতিগুলো? যেখানে আমার বাবা মা বলছে তোকে দিয়ে কিছু হবে না, তুই পারবি না, অথবা 10 থেকে
12 বছরের মধ্যে আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা আমার মধ্যে ভয় তৈরি করেছে। এই ভয়কে আমি কিন্তু আজীবন বয়ে নিয়ে বেড়াবো। এখন যে আমাকে প্রশ্ন করেছে যে আমার জীবন তো ভালোই ছিল, এই যে যার প্রশ্নের কারণে আমি কেন লাইভে আসলাম, আমি তো তাকে ডিরেক্ট প্রশ্নের উত্তর দিতে পারতাম। আমি কেন লাইভে আসলাম? আমি লাইভে আসলাম বিকজ কিছুদিন আগেও আমাকে একজন স্টুডেন্ট বলছে যে গুরুজি, আমার সব সময় আমার নেগেটিভ চিন্তায় আমার অশান্তি লাগে, আমার ভয় লাগে, এই বোধহয় সব হারিয়ে ফেলবো। এই একই প্রবলেম আমি 2012 সাল থেকে আধ্যাত্মিক জগতে শিক্ষকতা করি। আমি ছোটকাল থেকেই সাধনা করি, আপনারা জানেন। আমি ছোটকালের একটা ছবি পোস্ট করেছি, কিন্তু 2012 সাল থেকে আমি হাজার হাজার মানুষকে আধ্যাত্মিক শিক্ষা প্রদান করেছি। আমি দেখেছি মানুষের মূল সমস্যাই হচ্ছে নেগেটিভিটি। তো যে সচেতন মনের কথা বলছিলাম, এই সচেতন মনের যে স্মৃতি ভান্ডার রয়েছে, এই স্মৃতি ভান্ডারে কিন্তু ছোটকালেই আমার কিছু অভিজ্ঞতা থেকে গেছে যে আমি পারবো না বা আমার দ্বারা হবে না। অর্থাৎ জীবনে বড় হওয়ার পরে আমি হয়তো যখন বাধাগ্রস্ত হয়েছি, যখন ভালোভাবে আমার জীবন যাচ্ছে তখন কোনো প্রবলেম নাই, কিন্তু যখনই আমরা বাধাগ্রস্ত হয়েছি তখনই আমাদের সচেতন মনের 10 থেকে 12 বছরের মধ্যে যে স্মৃতি ভান্ডার রয়েছে, সেই ভান্ডার থেকে আমি অভিজ্ঞতা তালাশ করেছি। এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমার কপাল খারাপ, আল্লাহ আমাকে সাহায্য করবে না। এই নানা ধরনের নাবাচক শব্দ বা নেতিবাচক শব্দ আমার মস্তিষ্কে সব সময় স্টোর হয়ে আছে, যে কারণে আমরা শিখেছি পজিটিভ কোনো জিনিস বিশ্বাস করার থেকেই আমরা নেগেটিভ জিনিসটাকে আগে ভাবি। অর্থাৎ আমাদের মধ্যে নেগেটিভিটিটা আসে, এটা আমাদের অভ্যাস, এটা আমাদের হ্যাবিট। 99.9999% মানুষের জীবনের অভিজ্ঞতা একই, আমরা নেগেটিভিটিতে থাকতে ভালোবাসি। আরো একটা গবেষণার রিজন আছে। আমি যদি একটা সুখ কল্পনা করি, এই সুখ কল্পনাটা বেশিক্ষণ স্থায়ী হয় না, কিন্তু নেগেটিভ কল্পনাটা বেশি স্থায়ী হয়। কেন? সাপোজ আমি যদি কল্পনা করি যে এখন একটা ভূমিকম্প শুরু হবে, আমার মধ্যে একটা গভীর অনুরাগ বা ভয় সৃষ্টি হবে। এই ভয় নিয়ে যদি আমি বেশি ভাবি, দেখবেন আমার মন বা আমার সিস্টেম কাঁপতে শুরু করবে। আমার মনের অন্তরে এমন আতঙ্ক সৃষ্টি হবে যেন মনে হবে আমি এখনই মারা যাচ্ছি। এটাই মানুষের অভ্যাস। এখন এই সমস্যাটা, আর যে প্রিয়জন আমার কাছে প্রশ্ন করেছে সেই সমস্যাটা একই, এটা রিজন। তো রিজন জেনে তো আমার লাভ নাই, আমার দরকার সমাধান। এর কি কোনো সমাধান আছে? সমাধান পেতে হলে আমাকে প্রথমে জানতে হবে আমাদের মনের কয়টি স্তর রয়েছে। আমাদের মনের প্রথম স্তরটি হচ্ছে সচেতন মন, যে মনটার ব্যাপারে আমি মাত্র বললাম। এরপর হচ্ছে অবচেতন মন, হ্যাঁ, যে মনটার কথা এখন বলবো। আর একটা হচ্ছে অচেতন মন, যে মনটা সম্পর্কে মানুষ খুব একটা জানে না, এখনো গবেষণায় পুরো রহস্য প্রকাশ হয়নি। এখন সচেতন মন সম্পর্কে আমরা জেনে গেছি। সচেতন মন সবসময় আপনাকে বিজ্ঞ জ্ঞানীর মতো বলবে, এই এটা করা ঠিক হবে না, এটা করলে যদি এটা হয়, ভয় দেখাবে। অবচেতন মন, সে কোনো বিচার বিশ্লেষণ করতে পারে না। অবচেতন মন কোনটা আমি পরিষ্কার সংজ্ঞা দিচ্ছি। ধরুন আপনি আপনার প্রিয় হিরো বা হিরোইনের একটা মুভি দেখছেন, ধরেন শাহরুখ খানের একটা মুভি দেখছেন। এখন মুভির মধ্যে কোনো একটা অবস্থায় নায়ক নায়িকার বিচ্ছেদ হচ্ছে, অথবা নায়ক নায়িকা মারা যাচ্ছে। এই অবস্থায় আপনি খেয়াল করবেন গভীর অনুরাগে আপনার চোখে জল গড়িয়ে পড়ছে। এই যে জল গড়িয়ে পড়ছে, আপনি একটু আশেপাশে কেউ আছে কিনা সেটা দেখেন আর চোখের পানি মুছতে থাকেন।
যদি কেউ দেখে ফেলে, বড় হয়েছেন না, নাটক দেখে বা মুভি দেখে কাঁদতেছেন, এটা একটা লজ্জার বিষয় না? কিন্তু প্রশ্ন, একটু নিজেকে প্রশ্ন করুন, আমরা তো জানি যে এটা মুভি, এটা বাস্তব না, এটা অভিনয় করা হয়েছে। তাহলে আমরা কাঁদতে থাকি কেন? এর কারণ হচ্ছে অবচেতন মন। অবচেতন মন এমন একটা মন যে বাস্তব এবং অবাস্তব জিনিসে তফাৎ করতে পারে না। আপনি অবচেতন মনকে যা বোঝাবেন তাই সে বুঝবে। আর অচেতন মন হচ্ছে আপনার শক্তি ভান্ডার। দেখুন, আমরা সাধকদেরকে রেসপেক্ট করি, আমরা নবী আম্বিয়াদেরকে, অলিদেরকে রেসপেক্ট করি, ঋষি মণি সাধুদেরকে রেসপেক্ট করি, বিজ্ঞানীদেরকে রেসপেক্ট করি। কেন? কেননা তারা মনের এই যে অচেতন বলয়, সেই বলয়ের সাথে যোগাযোগ করতে পেরেছিল। একবার যদি কেউ অচেতন বলয়ের সাথে যোগাযোগ করতে পারে, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান তার কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা বিষয়ের রহস্য, বিজ্ঞান অথবা ফিলসফি, আপনি যা কিছু জানতে চান সব আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। তাহলে এই যে অবচেতন মন, যেটা সত্য মিথ্যার তফাৎ করতে পারে না, এই মনের সাহায্য নিয়েই আমরা আমাদের এই হ্যাবিটকে পরিবর্তন করতে পারি। মানুষ যা কিছু করে হ্যাবিটে করে। যেমন আমি স্মোক করি, আপনারা অনেকেই জানেন, যারা আমাকে খুব ঘনিষ্ঠভাবে জানেন তারা জানেন যে আমি স্মোক করি অনেক। তো যখন আমার কোনো চিন্তার গভীরতা বা ইমোশন আসে, তখন নিজের অজান্তেই আমি সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরিয়ে ফেলি। এটা কি হ্যাবিট? এটা কিন্তু হ্যাবিট। তো কিভাবে হ্যাবিট পরিবর্তন করা যায়? এই যে আপনার জীবনে নেগেটিভিটি আসছে, মনে হচ্ছে ভয় লাগতেছে, এটা কি? এইটা আপনার সচেতন মন অবচেতন মনকে নেগেটিভ ভাবে চালাচ্ছে। কিভাবে আমি এই জায়গা থেকে বের হব? সেটাই হচ্ছে ধ্যান। ধ্যান খুব জটিল বিষয় না। অনেকে ধ্যান মনে করেন যে ধ্যান করতে হবে, কোর্স করতে হবে। আসলে ধ্যান এসে যায়, ধ্যান করা যায় না। আমরা প্রাথমিকভাবে যে সমস্যার সমাধান বের করতে পারি, সেটা কিভাবে? আমরা যদি আমাদের মনের যে কল্পনা, অর্থাৎ আমার সাথে সমস্ত কিছু নেগেটিভ হবে, এই গল্পটাকে আমি একটা কাগজে লিখে ফেলবো। আমি আমার জীবন সম্পর্কে যা বিশ্বাস করি, আমি আমার জীবন সম্পর্কে যা কিছু ভাবি, আমি কি করব? একটা কাগজে লিখে ফেলবো। আমি কিন্তু এখন সমাধান দিচ্ছি। এতক্ষণ আমি সমস্যার কথা বলছি, এখন সমাধান দিচ্ছি। প্রথমে আমি একটা রচনা আকারে লিখবো। কিভাবে লিখবো? আমার ভালো লাগে না, মানে আপনি সুপার নেগেটিভ। আমি ধরে নিচ্ছি আপনি জগতের সুপার নেগেটিভ একজন মানুষ। তো এই যে আপনি জগতের সুপার নেগেটিভ একজন মানুষ, আমি ধরে নিচ্ছি আপনি সুপার নেগেটিভ। এখন আপনি রচনাটা এইভাবে লিখবেন যে আমার কিছু ভালো লাগে না, আমার মনে হয় আমি যা কিছুই ধরবো তাই হারাবো, যদি এমন হয় আমার জীবনে সব হারিয়ে যায়, আমার প্রিয়জন আমাকে হারিয়ে যায়। মানে আপনি যত নেগেটিভ কথা আছে আপনি সমস্ত কিছু লিখবেন। আমার সাথে কিছুই ভালো হচ্ছে না, আমার ভালো লাগতেছে না, আমার ভয় হয় আমার যদি এই রোগ হয়, জগতে যত ভয় আছে সব আপনি একটা কাগজে লিখবেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। লিখার পর একটা কথা মনে রাখবেন, আপনি কি লিখছেন তা আপনি পড়বেন না। আপনি যা লিখছেন তা কিন্তু পড়বেন না, ভুলেও পড়বেন না। আপনি শুধু লিখতে থাকবেন। স্পেলিং মিস্টেক হতে পারে, ভুল হতে পারে, এখানে কেউ গ্রামাটিক্যাল টেস্ট দিতে আসেননি। আপনি আপনার মনের হ্যাবিটকে রূপান্তরিত করতে চান, সুতরাং ভয় নাই। আপনি যা খুশি লিখবেন, আমার ভাল লাগে না, আমি মরে যাব, আমার যত ভয় সব আপনি কাগজে লিখবেন, কিন্তু পড়বেন না। এইবার এই কাগজটা উল্টায় দিয়ে আপনি আর একটা কাগজে লিখবেন, যদি এমন হতো। যদি এমন হতো, এই যদি এমন হতো জায়গায় আপনি কি লিখবেন? আপনি লিখবেন, তাই যা
হলে আপনি খুশি হতেন যদি আমার ভালো লাগতো, আমার একজন প্রিয়জন থাকতো, যদি আমাকে কেউ ভালোবাসতো, ঠিক আছে, আমার ব্যবসায় উন্নতি হতো, আমার চারিত্রিক এই পরিবর্তন হতো, আমার মনোযোগ বাড়তো, আপনি যত কিছু চান, যদি আমার সংসারে শান্তি আসতো, এই যে যদি আমার এমন হতো, এইটার একটা রচনা লিখবেন। এইবার আপনি কি করবেন, প্রথম যে লিখছেন essay 1, এই essay 1 কে কোনোদিন পড়বেন না এবং একটা স্টিলের গামলা বা অ্যালুমিনিয়ামের গামলায় ওই জিনিসটাকে পুড়িয়ে দিবেন, আর দেখবেন আপনি যে পুড়ছে। ওই প্রথম যে কাগজটা সেটা আপনাকে পুড়িয়ে দিতে হবে, ঠিক আছে? এইটা পুরাবেন, হ্যাঁ, আবার এমন জায়গায় পুরাবেন যেন আগুন না লেগে যায়। মানে একটা বড় গামলার মধ্যে ওই কাগজটাকে, যেটা essay 1 যেটা পড়তে নিষেধ করছি, সেটাকে পুড়িয়ে দিবেন। এবার দ্বিতীয় যে এসেটা লিখছেন, যদি এমন হতো, সেই এসেটাকে পড়বেন, পড়ে তৃতীয় এসেতে যাবেন, আমার জীবনে এই ঘটনাগুলো হয়ে গেছে। অর্থাৎ এসে বা প্যারাগ্রাফ 2তে যা যা যদি হতো, আপনি 3 নম্বর এসেতে লিখবেন যে আমার জীবনে এই ঘটনাগুলো হয়ে গেছে। কেমন? ধরুন আমি একটা এসে প্যারাগ্রাফ 3 লিখে বলতেছি, আমি একজন সফল সাধক, মানে আমার ছোটকালে স্বপ্ন ছিল যে আমি একজন সাধক হব, আমি একজন উচ্চ মাপের সাধক। মানে যদি একটা 2 নম্বর প্যারাগ্রাফ, 3 নম্বর প্যারাগ্রাফটা কেমন হবে সেটা কিন্তু আমি বলছি। আমাকে মানুষ ভালোবাসে, মানে যা যা আমি চাই, আমার কাছে আমার দ্বারা অনেক মানুষের উপকার হচ্ছে, আমি সাহসী, আমি আত্মবিশ্বাসী, আমি শান্তিতে আছি, আমার পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। মানে প্রত্যেকটা বিষয় যা আপনি প্যারাগ্রাফ 2তে লিখেছিলেন, প্যারাগ্রাফ 3তে যে মানে হয়ে গেছে, মানে বর্তমানে আপনি এগুলো পাইছেন, এমন একটা প্যারাগ্রাফ লিখবেন। তাহলে প্যারাগ্রাফ আমরা কয়টা লিখলাম? প্যারাগ্রাফ আমরা 3টা লিখলাম। প্রথম প্যারাগ্রাফটা পুড়িয়েছি, দ্বিতীয় প্যারাগ্রাফটা রেখেছি, কেননা দ্বিতীয় প্যারাগ্রাফ থেকে আমি যেন তৃতীয় প্যারাগ্রাফ লিখতে পারি। এবার তৃতীয় প্যারাগ্রাফটা আমি কি করব, আমি একটা সুন্দর কাগজে লিখে আমার কাছে রেখে দেব। প্রতিদিন সকালে আমি ওই প্যারাগ্রাফটা পড়ব এবং চোখ বুজে ওই প্যারাগ্রাফটা অনুভব করব যে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে বা ঘটে গেছে। এবং সন্ধ্যাতেও আমি একই কাজ করব, রাতে ঘুমাতে যাওয়ার আগেও একই কাজ করব। এভাবে আমি এই কাজটি 40 দিন টানা করব। 40 দিন যদি আমি 2 বেলা বা 3 বেলা করে প্যারাগ্রাফ 3কে ধ্যানে কল্পনা করি যে আমার জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে, তাহলে অচিরেই আমার যে অবচেতন মন আছে, আমি প্রথমেই বলেছিলাম আমাদের মাঝে অবচেতন মন সত্য এবং মিথ্যার তফাৎ করতে পারে না। তো যেহেতু সে সত্য মিথ্যার তফাৎ করতে পারে না, সে মুভি দেখেও কাঁদে। এই যে বিষয়টা হয়ে গেছে আপনার জীবনে, হয়তো ওটা হয় নাই, কিন্তু আপনি যখন ক্রমাগত 40 দিন এটা কল্পনা করবেন যে আপনার জীবনে এটা হয়ে গেছে, তখন অবচেতন মন ধরে নিবে যে বাস্তবেই আপনার এই বিষয়গুলো আছে। এখন লাভ হলো কি? আপনার তো বাস্তবে এই জিনিসগুলো নাই। তাহলে অবচেতন মন যদি বিশ্বাস করে ফেলে যে এই বিষয়গুলো আপনার আছে, তাহলে কি লাভ হবে? লাভ হবে এটা যে সে ধরে নেবে এটা আপনার অভিজ্ঞতা। অর্থাৎ মানুষ জীবনে যা পায় তার বিষয়ে তার অভিজ্ঞতা হয়ে যায়। এই যে আপনার অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে অচেতন মন, থার্ড মন থেকে আপনার যা যা জ্ঞান দরকার, শক্তি দরকার, ওই অনুপাতের শক্তি আপনার ব্রেন আপনাকে সাপ্লাই করবে। একজন বিজ্ঞ রাজনীতিবিদ,
একজন বিজ্ঞ ব্যবসায়ী আর নতুন ব্যবসায়ীর মধ্যে তফাৎ কি যদি বলি, তাহলে তফাৎ হচ্ছে অভিজ্ঞতা। আমি যে প্রক্রিয়াটা বললাম এটা আধ্যাত্মিক সাধকদের একটা গুপ্ত প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আপনি কিছু না পেয়ে ওই অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন। তো আপনি যদি একবার অবচেতন মনকে বোঝাতে পারেন যে আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে, তাহলে সেইগুলোকে এক্সপেরিয়েন্স হিসাবে কাউন্ট করবে। আর এক্সপেরিয়েন্স হয়ে গেলে আপনার কি হবে, যেমন ভয়ের ক্ষেত্রে আপনি যখন ধ্যান করবেন, ধরেন আপনার ওই প্যারাগ্রাফ 3-তে আপনি কিন্তু ধ্যান করেছেন কি, যে আমি অনেক সাহসী ব্যক্তিত্ব, অর্থাৎ যে যে জায়গায় জীবনের যে যে জায়গায় আপনি ভয় পেতেন, এখন সেই সেই জায়গায় আপনি সাহসী অনুভূতি বিকিরণ করছেন। এই যে আপনি সাহসী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, এটা কি করবে, আপনাকে নতুন অভিজ্ঞতা দিবে। অর্থাৎ যে যে অবস্থানে যে আপনি ভয় পান, আপনার অবচেতন মন আপনাকে স্পষ্ট করে দিবে যে না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই প্রক্রিয়াটা আমরা 40 দিন করব। এখন এই কাজটা করতে করতে যদি আমার নেতিবাচক চিন্তা আবার বেড়ে যায়, আমি আবার 7 দিন পরে ওই প্যারাগ্রাফ 1 আবার লিখবো, কিন্তু পড়বো না। মনে রাখতে হবে, প্যারাগ্রাফ 1 লেখার পরে দ্বিতীয়বার প্যারাগ্রাফ 1 পড়া যাবে না। যদি পড়েন আবার নেগেটিভিটি আসবে। প্রতি 7 দিনে প্যারাগ্রাফ 1 লিখবো, অর্থাৎ আমার জীবনের নেগেটিভিটি যা আছে সেটাকে আমি পুড়িয়ে দিব। এভাবে ধাপে ধাপে যদি চর্চা করেন, সেই দিন আসবে যেদিন আপনি বুঝতে পারবেন আপনার ভিতর থেকে একটা শক্তি আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনাকে অনুভব করাতে সাহায্য করছে যে আপনিও একজন বিজয়ী বীর। পরিশেষে আমি সবাইকে বলবো, আমার সারা জীবনের সাধনার যে ফসল, সেই ফসলই কিন্তু সত্যযোগ। এই সত্যযোগের যে টেকনিকগুলো আছে, সায়েন্টিফিক টেকনিক অফ লাইফ, এই এক্সপিরিয়েন্স গুলোই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো সুতরাং সবাইকে আমরা অনুরোধ করব, আজকে যে বিষয়বস্তুর উপরে আলাপ হলো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। আপনারা প্রত্যেকে এই যে ভিডিওটি, এটা যার যার টাইম লাইনে শেয়ার করবেন। আশা করি মানুষ উপকৃত হবে। এরপরে ভবিষ্যতে আমরা আরো বিভিন্ন বিষয়ে আলাপ করব, মানুষের পজিটিভ। এবং আপনারাও, যেমন আজকে একজন প্রিয়জন আমাকে প্রশ্ন না করলে আমি কিন্তু লাইভে আসতাম না। তো আপনাদের জীবনের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো নিয়ে যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, আমি কিন্তু এই ফেসবুক লাইভে এসে এই বিষয়বস্তুগুলোর উপরে সমাধান দিব। তো আশা করি আজকের আলোচনা ভালো লেগেছে। আর যারা পরে লাইভে জয়েন করেছিলেন, একদম শুরু থেকে লাইভটা শেষ পর্যন্ত দেখবেন, কয়েকবার দেখবেন, আশা করি উপকৃত হবেন। আমি উপকৃত হলাম, আপনি, আমার ছাত্রছাত্রীরা উপকৃত হয়েছে, আপনিও উপকৃত হবেন। তো আশা করি ভালো আছেন। এখন কারোর প্রশ্ন থাকলে, যেহেতু একটা বিষয় আলোচনা করেছি, অনেকেই লাইভে আছেন, আপনাদের জীবনের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন। সমস্যা, আমি কিন্তু এখন উত্তর দিব। তাহলে কিছুক্ষণ আমরা সবার জন্য প্রশ্ন উত্তরের পালা। এখন প্রশ্ন উত্তর, যদি কোনো প্রশ্ন থাকে আলোচনার মধ্যে বুঝতে পারেননি, তাহলে প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে? শুক্রিয়া বাবা, আমাদের মনের অনেক প্রশ্নের উত্তর পেলাম। শুক্রিয়া বাবা, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, ধন্যবাদ। সৌরভ ভালোবাসা জানিয়েছেন, আপনার প্রতিও আমার ভালোবাসা। তো সবাই কেমন আছেন? যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কেমন আছেন বলেন। আসলে আমরা অনেকটা অসহায় বোধ করি। আমাদের একটা বড় ইউটিউব চ্যানেল ছিল, স্পিরিচুয়াল মিস্ট্রি, যে চ্যানেলে আমরা সারা বিশ্বের ছাত্রছাত্রীর সাথে কানেক্ট হতে পারতাম। আনফরচুনেটলি চ্যানেলটি হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের আসলে এই লাইনের যারা মানে
বন্ধু রয়েছে, প্রিয়জন রয়েছে, তাদের সাথে আমরা কানেক্ট হতে পারছি না। তাই ফেসবুক টাইম লাইনে আমাকে বারবার লাইভে আসতে হচ্ছে। আর একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমি চুল দাড়ি কেটেছি। ওই যে বলে না যে কি জানো, যুদ্ধ শেষ করে অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেই নাই। আমি চুল দাড়ি কেটেছি, সাধনার অভিজ্ঞতা ও জ্ঞান হারাই নাই। কেন চুল দাড়ি কেটেছি জানেন? কেন? পীরত্ব আমার কোনো কারণেই ভাল লাগতো না, তাই আমি পীরত্ব করব না। আমার ডিসিশনই ছিল, যতদিন আমার গুণ ইনস্ট্রাকশন ছিল আমি সেভাবে চলেছি। এখন আমি সাধারণ মানুষের মতো জীবনে বেঁচে থাকব এবং মানুষের উপকার করব, বোঝাতে পারছি? এবং আমি যদি ওই সাধু বেশে থাকতাম, এখন দেখেন আজকের যে প্রশ্নটা করছে এটা কিন্তু আমার স্টুডেন্ট করেনি। মজার বিষয় দেখেন, আমি যখন সাধু ছিলাম তখন দেখা যাচ্ছে সাধু ঘরানার মানুষরাই আমাকে প্রশ্ন করত। সাধু ঘরানার বাইরে কিন্তু আমার কাছে কেউ কিছু জানতে চাইতো না। কিন্তু আলহামদুলিল্লাহ এই চুল দাড়ি করার পর থেকে আমরা কিন্তু বিভিন্ন মানুষের প্রশ্ন আমরা পাচ্ছি, অর্থাৎ বাইরের মানুষ আমার সাথে কানেক্ট হতে চাচ্ছে। কারণ সাধুগুরুদের পোশাক আশাক দেখলেই মানুষ ভয় পায়, আধুনিক মানুষ ভয় পায়, এই যেন কোন নিয়ম আমাকে মানতে হবে। জয় গুরু। গুরুজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা লাইভে কোনো কাজে ফোকাস কি করে করানো যায়, এই যে পরামর্শটা দিয়েছি এটা কিন্তু ফোকাস করার বিষয়। অর্থাৎ আমাদের মন সেই বিষয়টাতেই ফোকাস করে যে বিষয়টা আমাদের আগ্রহ আছে। ধরুন আপনি পরীক্ষায় ভালো করতে চান, কিন্তু পড়তে তো মন চায় না। এখন পড়তে মন চাবে কিভাবে? যদি অবচেতন মনের মাঝে ইনফরমেশন থাকে, অবচেতন মন আপনাকে আসক্ত করে। যেমন ধরেন আমি একটা প্রশ্ন উল্টা সাজু আহমেদকে করব। ধরেন আমি যে একটা উপমা দিছিলাম, মুভির উপমা, মুভিতে শাহরুখ খানের মুভিতে এই যে কেঁদে ফেলতেছেন, আপনি কি কাঁদতে চাচ্ছেন? আপনি তো কাদা আটকাচ্ছেন, এমন করে চোখ মুছতেছেন, তারপরও কাদা আটকাতে পারতেছেন না। কেন জানেন? কেননা আপনার অবচেতন মন ধরে নিছে যে সত্যিই নায়ক নায়িকা মারা গেছে। সচেতন মন জানে এটা মুভি, কিন্তু অবচেতন মন জানে না যে এটা মুভি, তাই আপনি কাঁদতেছেন। একবার যদি আমরা আমাদের সত্য যোগে বলি সৃজন চিত্র, যে আমি আমার লাইফকে নিজের মতো সৃজন করতে চাই, যে জ্ঞানের মাধ্যমে আমি নিজের লাইফকে নিজে সৃজন করতে পারবো, সেই যে প্রক্রিয়া ধ্যান, সেইটা যদি আমার অবচেতন মন একবার বাস্তব হিসাবে গ্রহণ করে, তাহলে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড সেই ধরনের হরমোন নিঃসরণ শুরু করে। অর্থাৎ একটা ছাত্রছাত্রীর পড়তে মন চায় না, কিন্তু অবচেতন মনকে যদি বারবার দেখানো হয় যে আমার পড়তে মন চায়, যেমন ধরুন এখন যারা লাইভে আছেন প্রত্যেক মানুষকে আমরা অনুরোধ করব যে আপনারা একটু কল্পনা করেন যে ধরেন একটু বিরিয়ানির সেন্ট কল্পনা করেন, হ্যাঁ, ধরুন বিরিয়ানি খাইছেন, খুব ভালো লাগছে, এমন একটা বিরিয়ানির কল্পনা করেন, দেখবেন জিভে পানি চলে আসছে। আমরা কিন্তু জানি যে লাইভে আমাদের বিরিয়ানি দেয়া হবে না, তারপরও বিরিয়ানির কল্পনা করতে যে আমরা কিন্তু ওই যে জিভে রস চলে আসছে, মানে আমাদের পিটিউটারি গ্ল্যান্ড হরমোন নিঃসরণ করতেছে। আমরা কাজ করি, যেমন ধরেন আমরা রাখতে চাই না, তারপরও রাগি কেন? আমরা কিন্তু আজকে একটা জায়গায় গেছিলাম, একজন ভাই আমাকে জিজ্ঞেস করলো যে আমার অনেক রাগ, আমি রাগের জন্য কষ্ট বোধ করি, কিন্তু তারপরও রেগে যাই। দেখুন, আপনি রাখতে চান না, তাহলে রাগেন কেন? কারণ আপনি যখন কোনো আপনার মনের বিরুদ্ধে কিছু ঘটে, তখন আপনি আগে কল্পনায় কিছু একটা করেন। ধরুন আপনি কল্পনায় দেখলেন যে একজনকে থাপ্পড় মারছেন, এই ঘটনাটা যখন আপনি কল্পনা করেন তখন কিন্তু পিটিউটারি গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসরণ হয়। একবার যদি হরমোন নিঃসরণ হয় তখন আর আপনি এটাকে স্টপ করতে পারেন না। তো সেই জন্যই আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু বারবার যদি অবচেতন মনে প্যারাগ্রাফ 3 মাধ্যমে আপনি এইভাবে দেখেন যে আমি সবসময় প্রশান্ত মানুষ, আমি মুস্কি হেসে জীবনে চলি, আমি রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, এই প্যারাগ্রাফ 3 যদি আপনি 40 দিন কল্পনা করেন, আপনি দেখবেন যে আপনার যখনই রাগের অবস্থা আসে তখনই ওই অবচেতন মনের অভিজ্ঞতা আপনার সামনে চলে আসবে।
তো আশা করি যে প্রশ্ন করেছিলেন যে কিভাবে আপনি ফোকাস করবেন লাইফে, সে উত্তর পেয়েছেন। আমার খুব পরিচিত একজন প্রিয় ভাই, উনি হচ্ছেন চকলেট বাইকার তরু ভাই, উনি লিখছেন থ্যাংকস ফর নাইস অ্যাডভাইস, ওয়েলকাম তরু ভাই, আই এম ভেরি গ্ল্যাড টু গেট ইউ। থ্যাংক ইউ তরু ভাই। আচ্ছা, তো আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। শুক্রিয়া আমাদের জীবনের সব সমস্যা দূর করার জন্য আপনি সব সময় আমাদের পাশে থাকেন। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ যদি সাহায্য করে। ফারহানা সেতু আমার খুব পছন্দের একজন ছাত্রী, সে রাশিয়ান কালচারাল সেন্টার 2013 সালে সে আমার কাছে কোর্স করেছিলেন। ফারহানা সেতু, সে দোয়া চেয়েছে, আমরা সবাই ফারহানার জন্য দোয়া করব। সে খুব ভালো মানুষ এবং তার মন খুব স্বচ্ছ, আল্লাহ তাকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহ। আর কেউ কানেক্ট হয়েছে আমাদের জন্য? সাজু আহমেদ, শুক্রিয়া গুরুজি। হ্যাঁ, আমিও শুক্রিয়া জ্ঞাপন করছি বাবাজান। হ্যাঁ, আর কি আপনার দোয়াতে। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি আমাদের ধারণা, আমরা লাইভে অনেকক্ষণ ছিলাম। একজন লিখেছে রাইমা রহমান, গুরুজি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো। ঠিক আছে, মোটামুটি আমরা অনেকক্ষণ লাইভে ছিলাম। আশা করি লাইভটা আপনাদের কাজে আসবে। আপনাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লাইভটা থেকে এখন ইনশাল্লাহ বিদায় নিব। সকলে ভালো থাকেন। হ্যাঁ, মোহাম্মদ মিজানুর রহমান, জয় গুরু মিজানুর রহমান, আপনার জন্য দোয়া থাকলো, আশীর্বাদ থাকলো। সবার জন্য দোয়া, সবার জন্য আশীর্বাদ। আপনাদের যাদের জীবনে কোনো ধরনের সমস্যা রয়েছে, আপনারা সমাধান পাওয়ার জন্য অবশ্যই আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে নক করে সমাধান চাইতে পারেন। আশা করি আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। ভালো থাকুন। অবচেতন মন নিয়ে আরো শুনতে চাই। যদি স্পেসিফিক প্রশ্ন করতেন তরু ভাই, আমার উত্তর দেওয়া সহজ হতো। অবচেতন মন আসলে অনেক পাওয়ারফুল। দেখুন, আমাদের সচেতন মন সবসময় চেষ্টা করে আমাদের কাজের পথে বাধা হতে। ধরুন আপনি সফলতার জন্য আগাচ্ছেন, ভিতর থেকে মনে হয় পারবো না, কিন্তু অবচেতন মন সে রিয়েলিটি এবং ইমাজিনেশনে কোনো ধরনের তফাৎ করে না। তো আমরা অবচেতন মনকে কয়টা প্রক্রিয়ায় প্রভাবিত করতে পারি? আমরা সাউন্ডের মাধ্যমে প্রভাবিত করতে পারি। দেখবেন আমরা ওই যে আধ্যাত্মিক সাধনায় জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ, একই জিনিস রিপিট করি। কেন রিপিট করি? যেন অবচেতন মন এটাকে গ্রহণ করে। তো অবচেতন মন আমাদের আর একটা জিনিস হচ্ছে ইমেজ থেরাপি, অর্থাৎ ইমাজিনেশন। আমি যদি সাউন্ড বারবার রিপিট করি, যে আমি ধরেন আমাদের তরু ভাই একজন উঁচু মানের ব্লগার, উনি বাইক নিয়ে ব্লগ করে থাকেন। এখন আপনি অবচেতন মনকে বোঝাতে চান যে আপনি বাংলাদেশ এবং পৃথিবীর একজন শ্রেষ্ঠ ব্লগার হতে চান। কিভাবে হবেন? আপনি প্রতিদিন সকালে এই জিনিসটা বসে কল্পনা করবেন। আপনার ভিতরে যত নেগেটিভিটি আছে এটা ততক্ষণ কাজ করে যতক্ষণ আপনি সচেতন মনে চান। আমাদের বিজ্ঞানীরা প্রমাণ করছে যে আমাদের ব্রেনের ইলেকট্রিসিটি আছে। এই ব্রেন ইলেকট্রিসিটি যদি আলফা ওয়েভে নেমে আসে, আলফা ওয়েভ মানে হচ্ছে ঝিম ধরা অবস্থা, ঘুমের ঠিক আগ মুহূর্ত। এই যে ঘুমের ঠিক আগ মুহূর্ত আপনি ঝিমাচ্ছেন, অনেক সময় এমন হয় না ঘুম ভেঙে গেছে কিন্তু আপনি জেগে আছেন কিন্তু তারপরে উঠছেন না, এই অবস্থাটা হচ্ছে আলফা ওয়েভ। আপনি যদি আলফা ওয়েভে নেমে আসেন, ওই সময় অবচেতন মন ক্রিয়া করে। তো অবচেতন মনে আপনি যদি নিয়মিত আলফা ওয়েভে নেমে এসে কল্পনা করেন যে আমার কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার, সারা বাংলাদেশ এবং পৃথিবীর অনেক দেশে আমাকে ভালোবাসছে, আমার জনপ্রিয়তা বাড়তেছে, এই কল্পনাটা করবেন আর মনে মনে বলবেন জিকিরের মতো করে, আমি একজন
সফল ব্লগার, আমি একজন সফল ব্লগার। আর চোখটা বন্ধ করে আপনি ধ্যান করবেন যা সফল ব্লগারের সংজ্ঞা কি, আপনার ব্রেন তো জানে। তো আপনি যদি চোখ বন্ধ করে আপনি বলেন আমি একজন সফল ব্লগার, আমি একজন সফল ব্লগার, তবে এটা আলফা ওয়েবে করতে হবে। সচেতন ওয়েবে যদি করেন তাহলে বলবে যে ওই বেটা তুই সফল ব্লগার হবি, তো এখনো সাবস্ক্রাইবার 1 মিলিয়নই ক্রস করেনি। তো এই যে অবচেতন মন, এটাকে আপনার গাইড করতে হবে। এটাকে যদি, এটা হচ্ছে ওই যে আলাদিনের গল্প শুনছিলেন না, দৈত্যের গল্প, ওই দৈত্যকে যদি কাজ দেন তাহলে সে আপনাকে ঘাড় মটকাবে না। অবচেতন মনকে যদি কাজ দেন সে আপনাকে সুন্দরভাবে কাজ করিয়ে নিবে। আর যদি অবচেতন মনকে আপনি ঠিক মতো কাজ দিতে না পারেন তাহলে কিন্তু আপনারই ঘাড় মটকাবে, আপনাকে নেগেটিভ করে ফেলবে। তো আশা করি আমরা অবচেতন মনকে কিভাবে গাইড করা যায় সে ব্যাপারে বুঝতে পেরেছি। আজকে অনেকক্ষণ লাইভে ছিলাম, আজকে আর কথা বাড়াবো না। সবার প্রতি ভালোবাসা, হৃদয়ের অন্তঃস্থল থেকে তরু ভাইকে সেলুট, কারণ এটা তার ডায়লগ। আর আমার ছাত্রছাত্রী, আমার সাবস্ক্রাইবার, আমার ভালোবাসার মানুষ, প্রিয়জন, সবার প্রতি আমার মানে হৃদয়ে ভরা ভালোবাসা। সবাই ভালো থাকবেন। ও তরু ভাই তো আমাকে ছাড়তেইছে না, গাইড করার কৌশলগুলো বিস্তারিত বলবেন। গাইড করার প্রথম কৌশল হচ্ছে প্যারাগ্রাফ 3। আপনি যদি তরু ভাই পুরা লাইভটা শুনে থাকেন, এখানে প্যারাগ্রাফ 3টা তৈরি করা, এটা খুব গুরুত্বপূর্ণ। প্যারাগ্রাফ 3 প্রেজেন্ট টেন্সে তৈরি করা, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তৈরি করা, অর্থাৎ এটা ঘটতেছে, এটা ঘটবে না। ঘটবে মানে ভবিষ্যৎ, ঘটতেছে মানে আমার সাথে ঘটতেছে, এই অনুভূতিটা আপনাকে নিতে হবে। এইটা হচ্ছে প্যারাগ্রাফ 3 তৈরি করা হচ্ছে অবচেতন মনকে নিয়ন্ত্রণ করার প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে আপনি কৃত্রিম ধ্যান অবস্থা সৃষ্টি করে সাউন্ড এবং ইমাজিনেশনের কম্বাইন্ড একটা কম্বো তৈরি করবেন। অর্থাৎ আপনি শব্দ দ্বারা মনকে বলবেন যে ঘটনাটা ঘটতেছে এবং সাথে সাথে আপনি চোখটা বন্ধ করে এটা দেখতে থাকবেন, এটা ক্রমাগত দেখবেন। শুনুন, আমার জীবনের একটা গল্প মনে আছে। আমি যখন ছোটকালে ছিলাম তখন আমি বিশ্বাস করতাম যে আমি সাধক হব। এখন আমি যা আছি, এখন আমার লাইফ যেমন, ঠিক তেমনই বিশ্বাস করতাম আমি ছোটকালে। এবং এটা আমি ক্রমাগত ধ্যান করতাম একটা সময় পর্যন্ত। আমার অবচেতন মন ধরেই নিয়েছিল আমি মানে সাধক তো ছিলামই, সবাই জানেন ছোটকাল থেকে সাধনা করছি। কিন্তু আমি এখন আমি ছোটকালেই সেই অভিজ্ঞতা ধ্যানে লাভ করছিলাম। অর্থাৎ অবচেতন মনকে গাইড করার সবচেয়ে মজার বিষয়, আপনি যা হতে চান তা হয়ে যান ভিতরে। উঠতে বসতে ঘুমাতে একই কথা রিপিট করুন, আমি ভালো ব্লগার। মানে আপনার ক্ষেত্রে বলতেছি, প্রশ্নকর্তার ক্ষেত্রে। তো ছোটকাল থেকে আমি ধ্যানে জ্ঞানে একটা কথা বিশ্বাস করতাম যে আমি মনে প্রাণে দিলে সব জায়গা থেকে একজন সাধক। এই জন্য আমি এমন একজন সাধক যার পোশাক আশাক লাগে না। আমি স্মোকিং করে বেড়াই, তারপরও মানুষ আমাকে গুরুজি ডাকে। এটা কিন্তু ব্যতিক্রম। পোশাক আশাক পরে অনেকেই সাধক সাজতে পারেন, কিন্তু আমি কিভাবে চলি, এই গান গায়ে বেড়াচ্ছি, এই ভিডিও করে বেড়াচ্ছি, তারপরে এত মানুষ আমার ফলোয়ার কেন? ডিউ টু হায়েস্ট স্পিরিচুয়াল এনার্জি। আল্লাহ আমাকে সাধনার দ্বারা সেই পবিত্র শক্তির সাথে সম্পর্ক যুক্ত করেছে। যে কেউ আমাকে আমার কাছ থেকে যদি পরামর্শ নেন, আমার মানসিক শক্তি আপনাকে প্রভাবিত করবে। তো যাই হোক, অনেকক্ষণ লাইভে ছিলাম। লাইভের একটা টাইম অফ ডিউরেশন ঠিক করতে হয়, না হলে ধরেন যারা নতুন আছে, আমি আবার এই বিষয়ের উপর হয়তো আলোচনা করব, অথবা যারা পার্সোনালি আমাকে চেনেন তাদের সাথে পার্সোনালি আলোচনা করব। আজকে আর বাড়াবো না, এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, শান্তিতে থাকুন, দেখা হবে আবার আর কোনো লাইভে। জয় গুরু।